ফায়ার ব্রিগেড, দমকল, সেই দমকল আমাদের যারা রক্ষা করার দায়িত্বে রয়েছেন, রাত দিন যারা পরিশ্রম করেন, দৌড়ে যান, সেই ফায়ার ব্রিগেডের দমকলের যিনি এই মুহূর্তে বড়বাবু ডায়মন্ড হারবার, শ্রী মিন্টু ঘোষ 23 বছর ধরে এই দমকলের সঙ্গে যুক্ত। বিভিন্ন জেলায় কাজ করেছেন, কলকাতাতে কাজ করেছেন, বেহালায় ছিলেন, আমাদের ডায়মন্ড হারবারের দায়িত্বে বেশ কিছুদিন আছেন। অত্যন্ত অ্যাক্টিভ এবং সৎ মানুষ, এরকম মানুষ দেখা যায় না। আমরা মেলা পরিচালনায় তার ভীষণ শুভেচ্ছা ভালোবাসা পাচ্ছি। সেই মিন্টু ঘোষ মহাশয়কে অনুরোধ করব মঞ্চে আসার জন্য, এবং আমাদের ফাউন্ডার প্রেসিডেন্ট মুক্তির শ্রী শঙ্কর হালদার, তাকে অনুরোধ করব শ্রী ঘোষ মহাশয়কে বরণ করার জন্য। একটু সামনে আসবেন। ঘোষ মশাইয়ের জন্য একটু জোরে করতালি দিন, আমরা নিরাপদে থাকতে পারি। এই মুহূর্তে সাগরের দায়িত্বে রয়েছেন, সাগর মেলার, সেখান থেকে দৌড়ে এসছেন, মেলা পরিদর্শন করেছেন, বুঝেছেন। উনি নিজেও মেলা নিজের থেকে করেন কীর্তনিয়াদের তোলার জন্য, তিনিও নিজে মেলা পরিচালনা করে থাকেন, বোঝেন। আমাদের নিরাপত্তা সবার আগে। এই সামগ্রিক বিষয় নিয়ে তিনি বলবেন, তার আগে রঘুদাকে অনুরোধ করব। রঘুদা, ডাক্তার রঘুনাথ বৈরাগী স্যার, আপনি মঞ্চে আসবেন। রঘুনাথ বৈরাগী ডাক্তারবাবু মঞ্চে আসুন, আপনি একটু বরণ করে নিন। একটু আরে তাড়াতাড়ি আনো না, কি দাঁড়িয়ে আছে একটা নিয়ে আসবে। আমরা একটু স্যার সামনে আসবেন, মঞ্চে একটু ওই দিকটা শ্রী ঘোষ মশাইকে বরণ করে যান। রঘুনাথ বৈরাগী স্যার দাও, প্রথমেই দাও, ওটা পরে আমার ভাগ্য। অত্যন্ত ব্যস্ত মানুষ, ব্যস্ততার শিডিউলের মধ্যে তাকে প্রথমে উত্তরীয় ব্যাচ, আগে উত্তরীয় দেন, তারপরে ফুল এবং ম্যানগ্রোভ এটি পেমেন্টও দেবেন। রঘুনাথ দা, জোরে করতালি দিয়ে অভিনন্দন। আমাদের ভালোবাসার মানুষ, উনি সুস্থ থাকুন, ভালো থাকুন, দীর্ঘ জীবন লাভ করুন, এবং এভাবে রাত দিন আগুনের সঙ্গে যুদ্ধ করে মানুষকে বাঁচিয়ে আনাই যাদের দায়িত্ব, সেই ফায়ার ব্রিগেড, তার ডায়মন্ড হারবার মাননীয় বড়বাবু মিন্টু ঘোষ মহাশয়কে বরণ করে নিতে পেরে আপনারা যারা আছেন একটু ছবি তুলবেন। হ্যাঁ, একবার এটা দাও, অঙ্কে দাও, তুমি ছবিটা তুল। একটি ম্যানগ্রোভের তৈরি, আমাদের সুন্দরবনের ম্যানগ্রোভ, তার একটা বেশ ভালো টুপি, আপনাদের তো সরকারি টুপি থাকে, এই টুপিটাও স্যার আমাদের কম গুরুত্বপূর্ণ না। এটাকে দেখবেন, ভালো লাগবে, ওই টুপির চেয়েও আরাম লাগবে, প্রাকৃতিক ভাবে তৈরি। বলো আরেকবার জোরে ঠান্ডা আর কেউ হাত ধরে এখন শ্রী ঘোষ মহাশয় আমাদের উদ্দেশ্যে কি কি সতর্কতা থাকা দরকার, গৃহ পরিবেশে কি থাকা দরকার,
আগুন থেকে কিভাবে দূরে থাকবো, কি করলে আগুন লাগবে না। গ্যাস প্রত্যেকটা বাড়িতে আছে, উনুন প্রত্যেকটা বাড়িতে জ্বলে, আমরা আগুন ছাড়া বাঁচতে পারি না, আবার আগুনই আমাদের জীবন নিতে পারে। সেই জীবন যুদ্ধে যখন আমরা সবাই লড়ছি, ঘোষ সাহেব কি বলছেন আমরা মন দিয়ে শুনবো। হ্যাঁ, নমস্কার। আমি সর্বপ্রথম নমস্কার জানাবো আমাদের হেডমাস্টার মশাই, জানার উদ্যোগে বা মস্তিষ্ক সুলভ আজকে এই সুন্দর ঝলমল আলো দিয়ে এত মানুষকে এক জায়গায় করে যে আনন্দ প্রত্যেককে দিচ্ছেন এবং নিজেরাও মনে মনে আনন্দ উপভোগ করছেন এবং আমাদেরকেও স্মরণ করেছে। আমরা ওনার প্রচেষ্টাতে এখানে আসতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে। মেলা মানে মিলন ক্ষেত্র, সমস্ত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে এক জায়গায় হয়। বাচ্চা বুড়ো পুরুষ মহিলা একত্রিতভাবে আমরা আসি। বিভিন্ন এখানে আমি যখন ঢুকলাম দেখলাম একটা নৃত্য কলা কৌশলী হচ্ছিল। আমি ভিতরে কথা বলতে বলতে দেখলাম বিশেষ কিছু অনুষ্ঠান, গান নাচ অত্যন্ত সুন্দর মানের, যেগুলো শুনেছি আমি যতদূর জানি। আমি এসছি সেম ওই রকমই একটা দায়িত্ব নিয়েও, কিন্তু হয়তো আজকের দিন আমি সৌভাগ্য মনে করব যে এই রকম যদি এই দুদিন আগে আমি ইন্সপেকশনটায় আসতাম, আমি এত লোকজন দোকান আলো দেখতে পেতাম না। তা সেই জন্য আমি বলবো, আমি ওটা আমার জব, ফায়ার সেফটি অফিসার হিসেবে ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিসে জব করি, ওসি ডায়মন্ড হারবার। এখানে আগুনের নিরাপত্তা সম্পর্কে দু একটি কথা মাস্টারমশাই বলেছে যে অনেক মানুষ আছে, তো আমাদের জানার কোনো শেষ নেই। এটা ভেবে নেবেন না আপনাদের কোনো এক্সট্রা অতিরিক্ত জ্ঞান বা শিক্ষা পড়ানো হচ্ছে। শুধু আমরা কি করলে অব্যাহতি থাকতে পারি, সতর্ক থাকলে যাতে কোনো আগুন না লাগে, যাদেরই সম্পত্তি হোক, নিজের সম্পত্তি হোক, সরকারি সম্পত্তি হোক, প্রতিবেশীর সম্পত্তি হোক, যাতে নষ্ট না হয়। অগণিত দোকান আছে, খাবার দাবারের হতে পারে, আগুন জ্বালিয়ে হতে পারে, সেগুলো যাতে নষ্ট না হয়। একের আনন্দ অপরের কাছে নিরানন্দ যদি না ঘটে, সেই জন্য আমি ওনাদেরকে যে সতর্কতা বলতে চেয়েছি, সবাইকেই সেই সতর্কতাটা উনি বলে দিলেন আর কি, যাতে আপনারা সকলেই জেনে যান যে আগুন থেকে কিভাবে বাঁচতে গেলে আপনি কি কি সতর্কতা অবলম্বন করার দরকার। আমি দু তিনটে উদাহরণ খুব সংক্ষেপে দেব, কারণ আজকে সেই জায়গা নয়, আনন্দ মুহূর্তটা একটুও নষ্ট করব না। আগুন তিনটে চারটে জিনিস হয়। এই যে সব জিনিসে আমরা দাঁড়িয়ে আছি, একটা সলিড হয়, একটা লিকুইড হয়, একটা গ্যাস ফায়ার হয়। ভালো করে বুঝবেন, সলিড ফায়ার, লিকুইড ফায়ার, গ্যাস ফায়ার আর ইলেকট্রিক ডি টাইপ একটা ফায়ার হয়, মিসলেনিয়াস। এখানে সলিড ফায়ার বলতে যে কাপড়, বাঁশ, তারপলিন, পেপার, এই যে সমস্ত জিনিসে বাতাসে অক্সিজেন বিরাজমান, আমরা যদি হিট লাগাই, অর্থাৎ এই যে কাপড়ের প্যান্ডেল করার যখন যদি মোমবাতি বা দেশলাই কিছু জেলে একটা লাগিয়ে দিই, ওটা জ্বলতে সাহায্য করবে। তাহলে আমি যদি হাতের ধারে জল রাখি, বিশেষ করে যেসব দোকানদার ভাই বন্ধুরা আছে, আমি বলবো, প্রতিষ্ঠানকেও বলবো, যদি আমার মিনিমাম একটা জল হাতে থাকে, ড্রামে, বালতিতে, বিভিন্ন জায়গায়, আগুন তো কোনো একটা জায়গায় প্রথম উৎপত্তি হবে, সেটা যাতে ছড়িয়ে না পড়ে, কোনো মানুষের জীবন না নষ্ট হয়, সেটা দিয়ে প্যানিক লাগিয়ে দৌড়াদৌড়ি ছুটোছুটি, তাতে কোনো অ্যাক্সিডেন্ট না হয়, সেই জন্য এই সতর্কতা। এটা সলিড ফায়ার বললাম। অয়েল ফায়ার, যে কোনো কেরোসিন, পেট্রোল, ডিজেল, মোবিল, এই জাতীয় যেসব ফায়ার হবে সেটা অয়েল ফায়ার। অয়েল ফায়ারে আমরা কখনোই ডাইরেক্টলি জল দিতে পারবো না, কারণ জল তেল অপেক্ষা ভারী। তাহলে তেলে যদি জল দিই, জলটা নিচে চলে গিয়ে তেলটা ভাসবে, আগুনটা উল্টে হিতে বিপরীত বেড়ে যাবে। সেখানে আমরা একটা ফোম টাইপের সলিউশন কমপ্লাই করি, নালে আমাদের সেটা ব্যারিকেড করে দিতে হবে, আমাদের সেখানে বালি দিয়ে ঢাকা দিতে হবে, যাতে তার ধারে কাছে কোনো আগুনে পুড়বে এইরকম বস্তু না রাখে, সেই রকম করতে হবে। তা না হলে এই আগুনটাকে নেভানো যাবে না। এরপরে আমাদের পড়ছে যে গ্যাস ফায়ার, যে কোনো গ্যাস,
গ্যাস ফায়ারকে দেখুন, তার মধ্যে এলপিজি গ্যাস আছে, মিথেন আছে, নিয়ন আছে, অ্যামোনিয়া গ্যাস আছে। বিশেষ করে এলপিজি, এখানে যেসব মা বোনেরা আছেন রান্না করেন জানেন যে গ্যাসের তিনটে জায়গায় আপনাকে খেয়াল রাখতে হবে। গ্যাস কানেক্টর টু রেগুলেটর আমার অফ অন করলাম কিনা, চালানো যখন দরকার হলো ওখানে আগে রেগুলেটরের কাছে অন করব, তারপরে ওভেনের কাছে অন করব, তারপরে লাইটার বা আগুন দেশলাই কাঠি বা অন্য কিছু দিয়ে জ্বালাবো। ঠিক যেমন নিচ দিয়ে গেলাম বন্ধ করার সময়ও ঠিক কিন্তু ওখান থেকেই করতে হবে। কিন্তু আমাদের ব্যস্ততা আছে, আমরা তাড়াতাড়ি বেশি শিখে গেছি বা খেয়াল করলাম না বা ওটাকে হালকা নিলাম। অনেক সময় বেশিরভাগ দেখা যায় ওভেনটা বন্ধ করলাম, মেন রেগুলেটরটা বন্ধ করিনি। এইখান থেকে বিপদ আপনার হতে পারে। যে রেগুলেটর টু ওভেনের যে কানেকশান পাইপটা আছে, দেখবেন গ্যাস অফিস বলে 2 বছর ছাড়া ছাড়া এটা যদি ভালো থাকতে চেক করে নিয়ে পাল্টে নেওয়া যায় খুব ভালো হয়। আমরা সেটা করি না, অনেক সময় খেয়াল রাখি না, চলে যাচ্ছে ঠিক আছে, টেস্ট করছি না, যেদিন লাগিয়ে দিয়ে গেছে ঠিক আছে, যেদিন খারাপ হবে পাল্টাবো, হয়তো 200 টাকা চলে যাবে। কিন্তু এটা মনে রাখতে হবে যে ওই 200 টাকার জন্য যদি কোনো দিন বেখেয়াল হয় আর ওই গ্যাসের গোড়া দিয়ে, চাই ওভেনের গোড়া দিয়ে হোক বা সিলিন্ডার গোড়া দিয়ে যে পাইপটা ওই কানেক্টারের কাছে যদি হয়, আমরা যেসব অভিজ্ঞতা দেখেছি বাড়ি আগুনগুলো এই জায়গাগুলো থেকে বেশি হয়েছে, তাহলে আপনার রান্নাঘর জ্বালবে, বাড়ি যাবে, অনেক কিছু চলে যাবে। এই জন্য আপনাকে সেই সতর্কতা অবলম্বন করা উচিত। আমার যে সমস্ত মা বোনেরা এখানে আছেন রান্না বান্না করেন প্রতিনিয়ত, হাতের ধারে অন্তত গামছা, তোয়ালে, চটের বস্তা এই জাতীয় কাছে রাখা উচিত যেখানে গ্যাস জ্বালিয়ে রান্না করছি। কারণ আর এক বালতি জল হাতের ধারে সব সময় নিয়ে তবে যাওয়া উচিত। যদি কোনো কারণে ধরুন কোনো একটা ইনসিডেন্ট হয়েছে, আপনি গ্যাস সিলিন্ডারটা তখন চটের বস্তাটা ভিজিয়ে ওটা মুড়ে দিলে দেখবেন নেবে আগুনটা অটোমেটিক চলে যাবে, আপনার অত চিন্তা করতে হবে না। বা ওভেনটা জ্বলেছে, আর একটা ওভেন হয়তো খুলে ফেলেছিলেন, আপনার মনে ছিল না, আগুন দেন দুম করে জ্বলে উঠলো, ভয় পাবেন। কিন্তু আপনি যদি বালতির জলটা তার উপরে ঢেলে দেন, দিয়ে যে কোনো লাইন ডিপার্টমেন্টে ফোন করুন, গ্যাস, ইলেকট্রিসিটি, ফায়ার ব্রিগেড, পুলিশ, এটা এক সূত্রে বাঁধা আছে। কোনো ইনসিডেন্ট হবে কোনো একটা ডিপার্টমেন্টকে ফোন করবেন, দেখবেন প্রয়োজনে এরা জোগাড় করে নেবে, 3-4টে ডিপার্টমেন্টকে আপনি পেয়ে যাবেন। আমি সেই জন্য বলবো, আর বিস্তারিত বলবো না, আমার অনেক কথা বলার ছিল। প্রত্যেককেই আমি অনুরোধ করে যাব, এখানে ফায়ার স্টেশন জয়নগরে আছে, ডায়মন্ড হারবার আছে। একটা ফায়ার স্টেশনের গাড়ি আসতে গেলে এই রাস্তায় যে পরিমাণ গাড়ি, অটো, টোটো, মানুষ চলে, আমরা নিশ্চয়ই মেরে আসবো না। তাহলে আপনাদের এটা বুঝে নিতে হবে বিজ্ঞানসম্মত যে যদি এখানে কোনো ইনসিডেন্ট ঘটে তাহলে ওনাদেরও মাথা ব্যথা এবং এইগুলো কভার করে তবে এখানে পৌঁছবে। কিন্তু প্রতিষ্ঠানে যারা উদ্যোক্তা, আমি যেমন তাদের বলবো সেই মিনিমাম ফায়ার সেফটি অ্যারেঞ্জমেন্ট রাখা উচিত। অগণিত মানুষ, যতদূর মাইকে আমার আওয়াজ যাচ্ছে আমি সবাইকেই বলবো, দোকানদার ভাই বন্ধুদের অনুরোধ করব যে আপনারা সচেতন থাকবেন, আগুন থেকে নিরাপদে থাকবেন, এমন কাজ করবেন না যাতে আগুন লাগে। এবং আগুন যদি হয় সঙ্গে সঙ্গে নিজেরা দায়িত্ব না নিয়ে আমাদেরকে ফোন করুন, থানায় ফোন করুন, বা গ্যাসে হলে গ্যাস অফিসে ফোন করুন, যে কোনো একটা ডিপার্টমেন্টে পাবেন, সেই নাম্বার দরকার হলে এখানে ডিসপ্লেতে ঝুলিয়ে রাখবেন। সবার হাতে মোবাইল ফোন, যে কেউ ফোন করতে পারবেন। সেকেন্ড থিং, যে কথাটা আমি বলবো সবাইকে বলে আমি আমার কথাটা শেষ করব, যে মেলায় আনন্দ আমরা সবাই করব। আমার আনন্দ, আমি আমার স্ত্রী বাচ্চাকে নিয়ে যেমন এসছি, আমার প্রতিবেশী কেউ তার স্ত্রী বাচ্চাকে নিয়ে এসছে, আমার আনন্দ যেন আরেকজনের কাছে নিরানন্দ না হয়, এই খেয়াল আমাদের প্রত্যেককেই রাখতে হবে। আমরা প্রত্যেকেই যদি সজাগ থাকি, আমি মনে করি না আগুন লাগার কোনো জায়গা আছে, চান্স আছে। যে ভাই আমার ইলেকট্রিশিয়ানের কাজ করছে, আমি ওনাকে অনুরোধ করব, ওনার টেলিফোন নাম্বার আমার কাছে আছে। তবু আমি আবারও বলবো যে রাত্রের দিকে শিশির পড়ে, যত যে পয়েন্ট আছে ট্যাগ মানে লাইন জোড়া আছে, এই সমস্ত যেন ট্যাপিং উনি চেক করে নেন, যে ইলেকট্রিসিটি থেকে কোনো রকমভাবেই যেন কোনো দুর্ঘটনা না ঘটে। আর এছাড়া যারা খাবার, যদি তেলে ভাজা দোকান বা খাবার দোকান গ্যাস বা আঁচ জ্বালিয়ে করেন, তাদের কাছে আমার বিনম্র অনুরোধ রইল, হাতের ধারে জল রাখুন। আগুনের থেকে টিনের একটা সেট ব্যারিকেড নেন, ডাইরেক্ট কাপড় বা পলিথিন বা তিরপলের সাহায্যটা রাখবেন না, গার্ডটা টিন দিয়ে করে দেন।
দিয়ে আপনারা করুন। সকলে ভালো করে আনন্দ করুন, সবাই সুস্থ থাকবেন। নতুন বছরের সবাইকে আমার ওয়েলকাম, শুভেচ্ছা রইল। সবাই আরও বেশি আনন্দ করুন। দিবারাত্রি আপনাদের জন্য আমরা পাহারায় আছি, কোনো চিন্তা করার কিছু নেই। মাস্টারমশাইকে আমি আমার ডিপার্টমেন্টের আমার পক্ষ থেকে নমস্কার প্রণাম জানিয়ে, এত ভালো মাস্টারমশাই এই স্কুলের আমি ওনার গুণাগুণ শুনেছি। উনি আমার গুণ করছিল। গুণী লোক অপরের গুণটাই দেখে, কারণ একটা আঙুল যদি তীর আপনাদের দিকে দেখি, 3টে আঙুল বাঁকা আমার দিকে আছে। অতএব এই অগণিত সামনে মানুষকে আমরা মনে করি আমাদের থেকে আপনারা অনেক কিছু জানেন, বোঝেন, বেশি শিক্ষিত, বেশি জানা। তবু এই কটা কথা আমি মনে হয়েছে যে আবার আপনাদের মনে করিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ। শ্রী ঘোষ মহাশয় পুলিশের উর্দি পরে কি অসাধারণ কথা বললেন। যখন ওনারা ফায়ার ফাইটিংয়ে যান, পরিবারের কথা ভাবেন না। রাতে 2টো 3টে কোনো ঘুম থাকে না, জেগে থাকতে হয়, কখন কোথায় আগুন লাগবে দৌড়াতে হবে। পরিবারের কাছে উৎসবের দিন পৌঁছতে পারেন না, উৎসবের সময় ফায়ার সেফটি নিয়ে তাদেরই থাকতে হয়। আমরা কিন্তু সেই মানুষদের সেভাবে কখনো শুভেচ্ছা সম্বর্ধনা জ্ঞাপনের সুযোগ পাই না। মিন্টু বাবু একটি বিরলতম ব্যক্তিত্ব। আমি কথা বলে দেখেছি, ফায়ার ব্রিগেডে কথা বলা, তার পারমিশন লাইসেন্স নেওয়া খুব জটিল। কিন্তু একটা মানুষ এত সরলীকরণ করে ব্যাপারটাকে বলতে পারেন, দৌড়ে চলে আসেন আমাদের আহ্বানে, এবং যেভাবে 23 বছর ধরে তার সার্ভিস আমাদের জন্য, ঘর সংসার সব ভুলে দিন রাত, সেভাবে স্টাফ নেই, গাড়ি নেই, তা সত্ত্বেও যে নিদর্শন তিনি তৈরি করে রাখছেন, তার জন্য তাকে ফায়ার ব্রিগেডের সমস্ত প্রতিনিধির পক্ষ থেকে অভিনন্দন। আমরা জানি পৃথিবীতে বহু জায়গায় এসব ফায়ার ব্রিগেড তৈরি হয়েছে। দেখলো আমাদের ইন্ডিয়ান হিস্ট্রিতে ফায়ার সার্ভিস এসে গেছিল, একটা বিশাল অগ্নিকাণ্ড 1883 সালে হয়েছিল ব্রিটিশ আমলে। তারপরে ফায়ার ব্রিগেডের একটা পুলিশকে দায়িত্ব এজেন্সি থাকাতে এখন আমাদের প্রত্যেকটা সাব ডিভিশনে একটি করে ফায়ার ব্রিগেড অফিস রয়েছে, কোথাও কোথাও শহরাঞ্চলে রয়েছে। আমরা ফায়ার ব্রিগেডের যে নাম্বারটা কারা কারা জানি, ফায়ার ব্রিগেডে কল করতে গেলে কোন নাম্বারে কল করব কেউ জানি? আমরা ছাত্রীরা বলতে পারি নাম্বারটা কি, কোন নাম্বার ফোন করব? আরে লাইটটা যখন দরকার হচ্ছে দেখার, কারা লাইট ম্যান রে ভাই, সঠিকভাবে বলেছেন, তখন লাইটটাকে বন্ধ করে দিয়েছে। 112। আর অন্য কেউ বলবে? ভুল বলেছে, 112 না। 112 নাম্বারে ফোন করলে কোনোদিন ফায়ার ব্রিগেডের কাছে পৌঁছবে না, ফায়ার সার্ভিসের কাছে পৌঁছবে না। কে বলতে পারে? পুলিশ কত? 100। এটা ঠিক বলেছ, 100, 100 পুলিশ। তারপরে আসছে, প্রথমেই পুলিশকে আমরা জানাই, কিন্তু পুলিশকে জানালে তো ফায়ার ব্রিগেডের কাজ, ফায়ার ব্রিগেড আলাদা সেপারেট একটা সংস্থা। ভীষণ এদের ইন্টিগ্রিটি, এবং যে কোনো ইমার্জেন্সি কাজে তারা প্রশিক্ষিত। আমাদের ফায়ার সার্ভিসের জন্য সবাই এই নাম্বারটা মোবাইলে লিখে রাখবেন, 101 পুলিশ 100। প্রথম পুলিশকে মোবাইল সবার হাতে আছে। ফায়ার সার্ভিস হচ্ছে ফায়ার ব্রিগেডকে কল করতে গেলে 101-এ কল করলে যেখানকার ঘটনা সঙ্গে সঙ্গে সেখানে খবর চলে যাবে। 101 এই নাম্বারটা লিখে টাঙিয়ে রাখা বাড়িতে। গ্যাস সিলিন্ডার ফেটে হতে পারে, যেভাবে হতে পারে সেভাবে যাবে। আমরা স্যারকে অসংখ্য ধন্যবাদ, তার অনেকটা সময় নিয়ে নিলাম। সেভাবে তিনি আমাদের আগামী দিনে পরামর্শ দাতার কাজ করবেন। আমাদের এই বিদ্যালয়ের সঙ্গে তার সম্পর্ক থাকবে। আমাদের আগামী দিনে তিনি রিটায়ার করলেও আমরা ঘাটছি না, এমন মানুষকে আমাদের সমাজ জীবন দরকার। তিনি সুস্থ থাকুন,
ভালো থাকুন, সুদীর্ঘ ক্যারিয়ার গড়ে তুলুন, সবার মানুষের কাছে পৌঁছে যান। আমরা এখন পুতুল নাচে যাব। পুতুল নাচের পর ছৌ নৃত্য, চিত্তাকর্ষক নৃত্য, মহিষাসুর মর্দিনী পুরুলিয়া থেকে এসছে। তারা এই একটি টিম, তারা ছৌ নাচ দেখাবে পুরুলিয়া। ভারত সরকার তাদের অনুমোদন ক্রমে এখানে আসছে পুরুলিয়ার। তারা ইতিমধ্যেই বাচ্চাদের জন্য কিছু প্রোগ্রাম করেছে। এখন আমাদের অভিভাবক অভিভাবিকা এলাকার সুধীদের জন্য ছৌ নাচ রয়েছে পুতুল নাচের পর। এখন পুতুল নাচ প্রদর্শনী, এবং তাকে বরণ করে নেওয়ার জন্য আমি রেখা দিয়ে এবং তার টিমকে বলবো ভলেন্টিয়ার্স যারা একটু এগিয়ে আসবে। একটু তুমি সামনে এসো। ভালো ছেলে ওয়ানশন করে তোমার নামটা কি জানো? বারুইপুর গঙ্গারিট পাপেট থিয়েটারের প্রদীপ সর্দার মশাই এসছেন। তিনি ওয়ার্কশপ করে থাকেন, কর্মশালা করে থাকেন। সেই প্রদীপ সর্দারকে বরণ করে নিচ্ছেন আমাদের প্রিয় বড়বাবু। ও বহু জায়গায় এই শো করে বেড়ায়, জুড়ে যায়। আমাদের স্কুলেও ওয়ার্কশপ করবে ঠিক ফেব্রুয়ারি মাসের শেষের দিকে। স্যার একটু সামনে যান। হ্যাঁ, আর তাকে একটু জোরে করতালি দিয়ে অভিনন্দন জানানো। আমরা চাই তিনিও সুস্থ থাকুন, ভালো থাকুন। শুভ নববর্ষের শুভেচ্ছা রইল। অসাধারণ পুতুল নাচ করে থাকেন, ওয়ার্কশপ করে থাকেন, এবং একটি মুকুট, একটি মেমেন্টো, প্রথমে মেমেন্টো স্যার, আচ্ছা ওইটা, একটি ম্যানগ্রোভের টুপি এবং একটি মেমেন্টো দিয়ে তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। প্রদীপ বাবু ভীষণ ভালো থাকুন, সুন্দর করে পুতুল নাচ আমরা দেখব। প্রদীপ স্যার, হ্যাঁ একটু আমি একটা স্যার দুজনের ছবি একটা নেব, একটু ছবি। ভালো থাকুন স্যার, ধন্যবাদ আপনাকে ঘোষ স্যার। আপনার স্কুলে 11-12 ক্লাস, আপনি সমেত হোল অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ এই মাঠে আমি একদম প্র্যাকটিক্যাল ফায়ার ফাইটিং দেখিয়ে দেবো। আর আমাকে বলছেন যেটা একবারে ওইটা বলছেন, বলে যান। আমি মাস্টারমশাইয়ের উদ্দেশ্যে বলছি, আপনারাও জানলেন, যদি আপনাদের সেই রকম কন্ট্যাক্ট সেদিন থাকে দেখবেন এই মাঠে ওনার স্কুলের যেসব অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ আছে বা 11-12 স্টুডেন্ট আছে, মেবি তারপরে আমি 9-10 পারলে করব। এখানে আমি একদম ক্লাস আকারে একদিন আসব, ক্লাস আকারে বুঝিয়ে ওনাদের বলে দেবো A to Z, যেটা ওরা আবার আপনাদের অনেককে বলবে। এবং আমি প্র্যাকটিক্যাল রেস্কিউ এবং ফায়ার ফাইটিং ডেমো এখানে দেখিয়ে দেবো, কিভাবে আগুন নেভাতে হয়, আগুন থেকে ভয় কখন করবেন না, এবং তার জন্য কি কি প্রিকশন নিতে হয় সেটা আমি মাস্টারমশাইয়ের মাধ্যম দিয়ে আপনাদের সবাইকেই বলে দেবো। এবং মাস্টারমশাইয়ের যেসব অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ এবং ছাত্রছাত্রী আমি তাদেরকে জানিয়ে একদিন ক্লাস করে যাব। থ্যাংক ইউ। প্রদীপ সর্দার, স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই। বারুইপুর গঙ্গারেডি থিয়েটার বহু বছর ধরে আমাদের বাংলার যে ঐতিহ্যবাহী পুতুল নাট্য, সেটাকে একেবারে আধুনিকীকরণ করে স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় স্তরে আমরা শিল্পটার প্রচার এবং প্রসারে কাজ করে থাকি। সুন্দরবন মেলা 2025-এ আমাকে আমন্ত্রণ জানিয়েছেন মুক্তির পক্ষ থেকে। মুক্তিকে অসংখ্য ধন্যবাদ। মুক্তিতে আমাদেরই একটা ইউনিট কাজ করছে এবং মুক্তিরই নিজস্ব একটা পুতুল নাটকের দল রয়েছে, তারা বিভিন্ন জায়গায় অ্যাওয়ারনেসের কাজ করে চলেছে। আজকে আমরা যে গল্পটি উপস্থাপন করব, বর্তমানে বা আগেও ছিল, দেখবেন যে বিশেষ করে স্কুল গোয়িং মেয়েরা যারা ইপটিজিংয়ের শিকার হয় আর কি, সেই রকমই একটা বিষয় নিয়ে আমরা এই পুতুল দিয়ে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব।
বিশেষ কিছু বলছি না। আর আসলে সবাই এসেছেন পারফরমেন্স দেখার জন্য, তার আগে যদি আমি বেশি কথা বলি হয়তো সেই আগ্রহটাই হারিয়ে যাবে। তাও একবার বলে রাখি যে পুতুল নাচ আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা কেন সারা বাংলারই একটা ঐতিহ্য। আমরা যে আঙ্গিকটি করছি সেটি হলো ডাঙের পুতুল, আপনারা হয়তো জানেন, যেটা একেবারে মানুষের মতো দেখতে, বড় বড় পুতুল লাঠি দিয়ে তার ম্যানিপুলেশন করা হয়। আমরা সেটাকে আধুনিকীকরণ করার চেষ্টা করেছি একেবারে নবপ্রজন্মের ছেলে মেয়েদের জন্য, এবং আমিও নবপ্রজন্মে আমিও কাজ করছি সেইটা নিয়ে। তো দেখুন কেমন লাগে। সকলকে অসংখ্য ধন্যবাদ, এবং মুক্তিকে আরও একবার ধন্যবাদ জানাই যে এইরকম একটি অনুষ্ঠানে পুতুল নাটকের মতো এই শিল্পটিকে স্থান দেওয়ার জন্য। সকলকে ধন্যবাদ। আমি যে বইটা দেখাচ্ছিলাম দাদা তারপর থেকে এইরকম ও আমাকে বলতো যে এটা 100 হয়ে যাচ্ছে। i7 মেশিন আমাদের পিসিআরে i7 তোমার হচ্ছে 12 জেনারেশন এমসিআর। নমস্কার নমস্কার নমস্কার। বারুইপুর গঙ্গারেডি পাপেট থিয়েটারের পক্ষ থেকে সকলকে আভূমি নমস্কার। আজ আমরা ভারত তথা বাংলার ঐতিহ্যবাহী পুতুল নাট্যের মাধ্যমে কিছু কথা উপস্থাপন করব আপনাদের সামনে। ধন্যবাদ অনুষ্ঠান কর্তৃপক্ষকে পুতুল নাট্যকে আজকের অনুষ্ঠানে অন্তর্ভুক্ত করার জন্য। লুপ্তপ্রায় সমৃদ্ধশালী প্রাচীন এই মাধ্যমের গৌরব পুনরুদ্ধার হোক, এই আমাদের উদ্দেশ্য। আমরা প্রতি পুতুলের প্রচার ও প্রসারে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সমাজের সকল স্তরের মানুষের কাছে পুতুল নাট্য পৌঁছে যাক, এই আমাদের লক্ষ্য। আসুন আমরা সবাই ফিরে দেখি আমাদের ঐতিহ্য নবরূপে, অভিনব আনন্দে। আমাদের আজকের গল্প সাহসের আয়। কাহিনী সূত্র সাথী ভাইয়া। কাহিনী বিন্যাস ও নাট্যরূপ ডক্টর প্রদীপ সরকার। এ নাটকে শ্রুতি অভিনয় করেছেন পদ্মা সরকার, সন্তু হালদার, নিশা বিশ্বাস, শুভ মণ্ডল, খুশি মাইতি ও পাক্ষিক সেনগুপ্ত। পুতুল সঞ্চালনা সৌমিক বন্দ্যোপাধ্যায়, শুভজিৎ সর্দার, সাগর পণ্ডিত ও পাপ্পু নস্কর। শুরু করছি আমাদের আজকের পুতুল নাটক সাহসের আয়না। পশ্চিমবঙ্গের এক শান্তিপূর্ণ গ্রাম আনন্দপুর, যেখানে সকালবেলা স্নিগ্ধ বাতাসে কৃষকরা মাঠে কাজ শুরু করে আর শিশুরা স্কুলে যাওয়ার জন্য উৎসাহিত হয়ে বের হয়ে পড়ে। কিন্তু আনন্দপুরে এমন এক ঘটনা প্রতিনিয়ত ঘটে চলেছিল যা এই গ্রামের লোক দেখেও দেখত না, মনে করত এটা হয়েই থাকে। একটি সাধারণ গ্রামীণ পরিবারের মেয়ে যার নাম সঙ্গীতা। সঙ্গীতার চোখে স্বপ্ন ছিল পড়াশুনো করে বড় হয়ে নিজের পায়ে দাঁড়িয়ে বাবা মার মুখ উজ্জ্বল করবে। রোজ সকালবেলা বাড়ির কাজ সেরে স্কুলে যাওয়ার জন্য সঙ্গীতা প্রস্তুত হয়, কিন্তু তাকে প্রতিদিন যে বিপদের মুখোমুখি হতে হয় সেটা তার পক্ষে আর সহ্য করা সম্ভব হচ্ছিল না। এমনই কোনো এক সকালে সঙ্গীতা বাড়ির কাজ সেরে স্কুলের পথে রওনা হয়। এরপর সঙ্গীতার সঙ্গে যা ঘটলো চলুন দেখে। সঙ্গীতা, একটু সবজিটা কেটে দিয়ে যা তো। হ্যাঁ মা, যাচ্ছি। জানো তো এখন স্কুলের পড়া করছি। খালি পড়লেই
হবে? বাড়ির কাজও তো শিখতে হবে। আমার হাতে হাতে কাজ না করলে কি করে হবে? আমি তোর ভালোর জন্যই বলছি, পড়াশোনা করলেও ঘরের কাজ নিজের শিখতেই হয়, ওটাই আসল। হ্যাঁ, যতই পড়াশোনা কর, শ্বশুর বাড়ি গিয়ে হাঁড়ি ঠেলতেই হবে। যাচ্ছি যাচ্ছি। ঘরের কাজও শিখে রাখা ভালো মা, কখন কি হয় কেউ জানে কি? মা, আমাকে পড়ার সময়টা তো দেবে। বাড়িতে তো অনেক লোক আছে, তাদের তো বলো না। আরে তোর দাদা কি সবজি কাটবে নাকি? ও তো ছেলে। বাহ, ও ছেলে বলে কিচ্ছু করবে না, আর আমি মেয়ে বলে সব করতে হবে। আর কথায় কথায় পরের বাড়ি, শ্বশুর বাড়ি এগুলো বলো কেন? আমি তো পড়ছি নাকি? ঠিক আছে ঠিক আছে, এত কথা বলতে হবে না। সবজিটা কেটে ঘরটা আগে পরিষ্কার কর। ঠিক আছে তো? মানে একদম চিন্তা ভাবনা। আরে ভাই দেখ, সাদা পাখি যাচ্ছে, কি লাগছে রে। ছেড়ে দিলে পাখি উড়ে যাবে রে। পাখির সাইজও ভালো, একেবারে খাপে খা। পাখির ঠিকানা কি রে? পাখি গান শোনাবে রে, ওর নাম দিয়ে সঙ্গীতা। আচ্ছা তাই? আয় পাখি আয়, আমার কাছে আয়। ওই দিনে আরে এত তারা কিসে? ফোন নাম্বারটা দিয়ে যাও পাখি। সময় কি হয়? কোথায় চলে যাচ্ছ? একটু সময় তো দাও। আমার দেখো, ঠিক হচ্ছে না কিন্তু। তোমরা প্রতিদিন এইভাবে আমাকে ডিস্টার্ব করছো। আমি স্কুলে যাব, পথ ছাড়ো। আরে কি হচ্ছে? ছাড়ো বলছি। আরে বেবি চলো না একটুখানি। কোথায় খারাপ হচ্ছে? চলো এইখানে চলো। আরে শোনো তো, চলো 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 না একটু, দেখো না কত সুন্দর দিনটা। আরে ছাড়ো বলছি, আমাকে ছাড়ো। আরে কি হলো? চলো না, কি আছে? আরে চলো না, একটু ঘুরে আসি। চলো বেবি চলো। আরে সুন্দর ছাড়বো বেবি, ছেড়ে দেবো। আমাদের একটা দিন তো সময় দিয়ে। আরে রোজই তো ছেড়ে, আজ স্কুল যাওয়াটা ছেড়ে। দেখো, ঠিক হচ্ছে না কিন্তু। আমি কিন্তু সবাইকে বলে দেবো। ছাড়ো। আচ্ছা আমাকে রোজ এরকম জ্বালাতন করো। মানে হচ্ছে আমাদের না বেবি না, এটা করো না, তাহলে খুব বাড়াবাড়ি হয়ে রে, তাই না? আলবাত তুমি কাউকে বললে তোর পড়া বন্ধ হয়ে যাবে। শোনো, তোমরা যা করছো এটা কিন্তু ঠিক নয়। আরে খরচা করলে ঝুঁকা পাচ্ছ না? চল 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 কেটে চল 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 কাটি চল 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 চল। টোটাল 12 একটু অন্য কোনো
সঙ্গীতা, তুই স্কুলে যাচ্ছিস না কেন? বাড়ির কাজও করছিস না, কথা বললে কোনো উত্তরও দিচ্ছিস না। কি হয়েছে রে? কোনো ছেলের চক্করে পড়েছিস নাকি? সব বলেই কিন্তু পড়া বন্ধ। আগেই তোমাকে বলেছিলাম না, মেয়েকে পড়িয়ে আর মাস্টারনি করিয়ে কোনো লাভ নেই। এই সব দায় এখন তোমার। মেয়ে ছেলে অত পড়ে কি হবে, বোঝো এবার ঠেলা। তোর জন্য আমি এত কথা শুনতে পারবো না। দেখো, কথার উত্তরও দিচ্ছে না। মেয়ে মানুষ বাড়িতে বসে থাকলে তার বিয়ে দিয়ে দেওয়াই ভালো, না হলে লোকে বলবে বাড়িতে বোঝা বসে রেখেছে। আমরা কি সারা জীবন তোর ভরণ পোষণের দায় নেব নাকি রে? হ্যাঁ, ঠিক, দরকার নেই। যতটুকু করেছে তাতেই হবে। এবার বিয়ে দিয়ে দেওয়াই ভালো। তুই কি ভাবছিস আমরা তোকে সারা জীবন আগলে রাখবো? আমরা তোকে এমনি এমনি ঘরে বসিয়ে রাখতে পারবো না। সরকারের চাপ আছে তাই পড়াচ্ছিলাম। মেয়ে ছেলে একটু পড়লে কি হয় জানিস তো, বিয়ের খরচটা একটু কম হয়, এই ভেবে তোকে পড়াচ্ছি। না, তুমি পাত্র দেখো, নাহলে একটা ভালো কাজ দেখো। ঠিক আছে, তাই আমাকে করতে হবে। আবার ভালোবাসাবাসি হয়ে গেলে তখন কিন্তু আর পাড়ায় মুখ দেখানো যাবে না। ঠিক, একদম ঠিক বলেছো। চলো চলো। তুই স্কুলে যাচ্ছিস না কেন রে? কতদিন ধরে তো দেখা পাওয়া যাচ্ছে না। সব ঠিক আছে তো? কি হয়েছে সঙ্গীতা? তুই তো এমন চুপচাপ ছিলি না। সব ঠিক আছে তো? তুই কি জানিস আমি তোর খুব ভালো বন্ধু। তোর মনে যাই আছে তুই আমাকে খুলে বল। তুই তো একদিনও বলিস না কিছু। আমাকে বিশ্বাস করিস না কেন? কি হয়েছে বল। আমি কিছু বলতে পারছি না। সঙ্গীতা, তোকে আমি চিনি, নিশ্চয় তোর সঙ্গে কিছু হয়েছে। তুই আমাকে বিশ্বাস কর, আমি কাউকে কিছু বলবো না। তুই আমাকে বল প্লিজ। আমি বুঝতে পারছি কিছু হয়েছে তোর সঙ্গে। তুই স্কুলে যাচ্ছিস না, তার মানে কিছু ঘটেছে। তুই যদি আমাকে বলিস, আমি তোর পাশে আছি, সব সময় তোর পাশে আছি। পিউ, জানিস তো স্কুলে যাওয়ার সময় কয়েকটা ছেলে আমাকে রাস্তায় বাজে কথা বলে। সেদিনও পথ আটকে ছিল, আমি কিছু বলিনি, খুব ভয় পেয়েছিলাম। তারপর থেকে মনে হচ্ছিল আমি আর স্কুলে যেতে পারবো না। কি সঙ্গীতা, তুই কি জানিস তোর কত শক্তি? তুই কি ভাবিস এইসব সহ্য করে চুপ করে থাকা ঠিক? তুই তো আমাকে বলতেই পারতিস, আমি তো আছি তোর পাশে। জানি তুই আছিস, কিন্তু আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। ওরা যদি সেদিন খারাপ কিছু করতো, আমি কি করতাম? আমি কিছু বললে তো সমস্যা আরো বাড়তো। বল, বাড়িতে বললে হয় পড়া বন্ধ করে দেবে, না হয় বিয়ে দিয়ে দেবে, নইলে বলবে তোর দোষ। আচ্ছা, এত মেয়ে আছে, কারোর সাথে তো এরকম হয় না। আর দাদাকে বললে দাদা মারপিট করবে, প্রতিবাদ করবো কি করে? সঙ্গীতা, তুই তো জানিস এভাবে চুপ করে থাকলে আমাদের কিছুই বদলাবে না। তুই শক্তিশালী, তুই সাহস আছে। চল আমরা একসাথে
সব সমস্যা দূর করব। জানি জানি পিউ, কিন্তু আমি জানি না কি করতে হবে। তুই চিন্তা করিস না সঙ্গীতা, আমি তোকে এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে সব সমস্যার সমাধান হয়। একজন নার্গিস দি আছেন, একজন প্রণীতি দি আছেন। ওনারা একটি সংগঠন চালান, নারী নির্যাতনের বিরুদ্ধে কাজ করেন। ওনারা অনেক মেয়েদের সাহায্য করেছেন। আমরা একা নই রে, চল ওদের গিয়ে সব বলি। ওনারা নিশ্চয়ই আমাদের সমস্যার সমাধান করতে আমাদের সাহায্য করবে। তুই যদি আমাকে সাহায্য করিস তাহলে আমি যাব। তুই চিন্তা করিস না সঙ্গীতা, আমি তো বললাম আমি তোকে সাহায্য করব। তুই একা নস, আমি তো আছি তোর পাশে। চল এখন আমরা কুহেলিদির কাছে যাই। চল 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 চল। দিদি আসবো? আরে এসো এসো। কেমন আছো পিউ? ভালো আছি দিদি, আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। বলো কি হয়েছে? দিদি, ও আমার বন্ধু সঙ্গীতা। ও কিছুদিন ধরে স্কুলে যেতে পারছে না। কয়েকটা ছেলে রাস্তায় ওকে খুব বিরক্ত করছে, আরো ভয় পাচ্ছে। জানি তুমি যে অবস্থার মধ্যে আছো সেটা খুবই কষ্টকর, কিন্তু তুমি যখন এখানে এসেছো আর তোমার কোনো ভয় নেই। তুমি যা বলতে চাও নিশ্চিন্ত মনে আমাকে বলতে পারো। তোমরা না চাইলে ব্যাপারটা সব গোপনে থাকবে, কেউ জানতে পারবে না। কুহেলিদি, আমি আর স্কুলে যেতে পারছি না। কয়েকটা ছেলে রোজ আমাকে রাস্তায় খারাপ কথা বলে। ওরা সেদিন এমন ভাবে আমার সামনে এলো, খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আমি সেদিন চুপচাপ ছিলাম, কিন্তু এখন ভয় ঘর থেকে বের হতে পারছি না। আজ আজ পিউয়ের জন্য এখানে আসতে পেরেছি। আমি জানি সঙ্গীতা, এই পরিস্থিতিগুলো খুবই, তুমি যে এখানে এসে আমার সাথে কথা বলছো এটা কিন্তু খুব সাহসী পদক্ষেপ। শোনো, তুমি কিন্তু একা নও। এই ধরনের ঘটনা মোকাবিলা করতে তোমার আর সাহায্য নেওয়া দরকার। আজ আমি তোমাকে কিছু কথা বলছি যাতে তুমি আইনের মাধ্যমে নিজেকে সুরক্ষিত রাখতে পারো। শোনো, এটাকে যৌন হিংসা বা যৌন হেনস্থা বলে, কারণ ওদের টোন টিটকারিগুলো যৌন ইঙ্গিতমূলক। এটা কোনো হালকা বিষয় নয়, এর জন্য আইন আছে। ওরা যা করছে ওদের বিরুদ্ধে পুলিশে রিপোর্ট করলে ওদের অ্যারেস্ট হতে হবে। দেখো, আমাদের দেশে ইমপ্রিজিং এবং শারীরিক নিগ্রহের বিরুদ্ধে কঠোর আইন রয়েছে। ভারতীয় ন্যায় সংহিতায় অনেক ধারা রয়েছে, যেমন 296, 76, 79 ইত্যাদি। যদি কেউ তোমাকে অশালীন মন্তব্য করে বা অনৈতিক কোনো আচরণ করে তাহলে সেটা অপরাধ হিসেবে গণ্য হবে। এই আইনে তার 3 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। কিন্তু দিদি, ওরা তো শুধু বাজে কথা বলেছিল, তাও আমি তাদের বিরুদ্ধে কিছু করতে পারবো? হ্যাঁ সঙ্গীতা, এটা অত্যন্ত গুরুতর অপরাধ। যদি কেউ তোমাকে কোনো ধরনের অশালীন মন্তব্য করে বা অন্যভাবে বিরক্ত করে তাহলে তুমি আইনের মাধ্যমে তার মোকাবেলা করতে পারো। আর যদি তোমাকে তারা শারীরিকভাবে স্পর্শ করে বা অন্য কোনোভাবে নিগ্রহ করে তখন তাদের শাস্তি আরো কঠিন হতে পারে। ও, আমি তো এসব জানতাম না। ওরা শুধু
এই অন্যায়টা তোমার সাথে করছে না। আমি নিশ্চিত এর আগেও এগুলো ওরা অনেকের সাথে করেছে এবং করবে। তাই এই অপরাধীদের চিহ্নিত করা দরকার। এগুলোর কিছুই তো আমি জানতাম না দিদি, তাই ভয় বাড়িতে কিছু বলতে পারিনি। আর ওরাও কিছু বোঝার চেষ্টা না করে বিয়ের কথা বলছে বারবার। তাই তাহলে তোমাকে বলি, এটাও কিন্তু অন্যায়। আর পুলিশ তোমার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করবে। আর তুমি জানো, তদন্তে যদি কোনো প্রমাণ পাওয়া যায় তাহলে অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। যদি কেউ তোমাকে আঘাত করতে চায় বা বারবার বিরক্ত করে, তাদের বিরুদ্ধে আরো কঠিন ব্যবস্থা নেওয়া হবে। আর যদি তা না চাও, কারণ তোমার মা বাবা জানেন না, তুমি তো তোমার বাবা মাকে ঘটনাগুলো জানাওনি, তাই আমরা পুলিশের সাথে কথা বলে ওদের সাহায্য চাইতে পারি। আমাদের বসে থাকলে হবে না সঙ্গীতা, আমরা দেখছি আরো কেউ এই রকম অসুবিধার মধ্যে আছে কিনা। তাহলে আমরা একটা দরখাস্ত পুলিশ, পঞ্চায়েত এবং বিডিওকে জমা দিয়ে ওনাদের সাহায্য চাইবো। আর তোমার বাবা মাকেও বলতে হবে যে জোর করে পড়া বন্ধ করা আমাদের শিক্ষার অধিকারে আঘাত করে, তাই সেটাও কিন্তু আইনত অপরাধ। আর 18 বছরের আগে বিয়ে দেওয়াটাও আইনত অপরাধ। তুমি একটা কাজ করো, এই লিফলেটটা বাড়িতে নিয়ে যাও, তোমার বাবা মাকে দেবে আর বলবে ভালো করে এটা পড়তে। ঠিক আছে দিদি, তাহলে তাই করুন। তাহলে এবার তুমি তোমার লক্ষ্যে এগিয়ে চলো সঙ্গীতা, একদম ভয় পাবে না। আমরা সবাই তোমার সাথে আছি। সঙ্গীতা প্রতিদিন নির্লিপ্তভাবে স্কুলে যাওয়ার পথে যে অজানা আতঙ্কের শিকার হয়েছিল, আজ তার চুপ করে থাকা এবং সহ্য করার দিন শেষ হল। সবার সামনে সে তুলে ধরল তার কষ্ট, একটি নির্ভীক সিদ্ধান্ত, একটি প্রতিভা এবং এক নারীর সাহসিকতা। এই পুরো ঘটনা আরেকটি নজির তৈরি করে, যেখানে নির্যাতিতাকে মেনে নিতে হয়নি তার যন্ত্রণা, বরং সে সাহসের সঙ্গে আইনের সহায়তা নিয়ে অপরাধীদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়। সঙ্গীতার অভিযোগ থানায় পৌঁছানোর পর পুলিশ দ্রুত তদন্ত শুরু করে। পুলিশ অপরাধীদের চিহ্নিত করার জন্য নিজেদের ক্ষমতা ও প্রযুক্তি কাজে লাগায়। সাক্ষীও তাদের সঙ্গে যুক্ত হয়। দ্রুত অগ্রসর হয় পুলিশ এবং অবশেষে আসে সেই মুহূর্তটি। পুলিশ প্রমাণ হাতে পেয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করে, তাদের হাত কড়া করিয়ে আইনের কাছে নিয়ে যায়। এরপর সঙ্গীতার সমস্ত আতঙ্ক কেটে গিয়ে আজ তার চোখে এক নতুন দৃষ্টি, এক নতুন আশা। তার জীবনের প্রথম জয় সে অনুভব করে। সেই আনন্দ উদযাপনের জন্য ছুটে আসে কোহেলিদির কাছে। চলুন দেখে নিই এরপর কি হয়। আপনার চ্যানেলের দর্শক দেখা যাচ্ছে, দর্শক ওরা সেই পার্সেন্টেজ আরে এসো এসো সঙ্গীতা, তোমার মুখে আমি যে শান্তি দেখছি সেটাই বলে দিচ্ছে তুমি সফল হয়েছো। কি মনে হচ্ছে অনেক বড় কিছু অর্জন করেছো, তাই না? হ্যাঁ দিদি, আমি যে সাহসী পদক্ষেপ নিয়েছি সেটা এখনো পর্যন্ত আমার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত। যখন আমি ওই ছেলেগুলোর থেকে প্রতিদিন আক্রান্ত হচ্ছিলাম, তখন মনে হয়েছিল
আমি বোধহয় কোনো দিন এসবের থেকে মুক্তি পাবো না, কিন্তু আজ আমি সাহসী হয়ে আইনকে পাশে নিয়েছিলাম বলে আইনের সহায়তায় আমার সব ভয়গুলো একে একে দূর হয়ে গেল। তুমি জানো সঙ্গীতা, এই পদক্ষেপটা শুধু তোমার জন্য নয়, দেশের হাজার হাজার মেয়ের জন্য। তুমি আজ যা করেছো তা অনেকের কাছে উদাহরণ হয়ে থাকবে। আজ তুমি শুধু নিজের জন্য নয়, সমাজের, দেশের সমস্ত মেয়েদের জীবনে একটা পরিবর্তন নিয়ে এসেছো। আইনের সাহায্য নিয়ে নিজের আত্মবিশ্বাসে দাঁড়িয়ে তুমি আজ শুধু অপরাধীদের শাস্তি দিয়েছো তাই নয়, বরং তোমার মতো অসংখ্য মেয়ের জন্য একটা সঠিক পথ তৈরি করে দিয়েছো। জানো কোহেলিদি, আমি আগে কখনো ভাবিনি যে আমিও সাহসী হয়ে এমন কিছু করব। আমি শুধু জানতাম আমার এসব সহ্য করা ঠিক হচ্ছে না, কিছু একটা করতে হবে। কিন্তু তোমার সাহায্য ছাড়া কিছুই সম্ভব হতো না। আমি সত্যি কৃতজ্ঞ দিদি। ঠিক আছে, ঠিক আছে, আমিও তোমাদের প্রতি কৃতজ্ঞ। মেয়েরা যদি ভয় পেয়ে ঘরে বসে থাকে তাহলে এইসব অন্যায় অপরাধ কোনো দিন শেষ হবে না। ঘর থেকে বেরোতে হবে, প্রতিবাদ করতে হবে। এসো এসো সঙ্গীতা, এসো। বলা আছে লাইভ সঙ্গীতা আজকের পৃথিবীতে শুধু নিজের জন্য নয়, সমাজের জন্য একটি বড় ভূমিকা পালন করেছে। আইনের সাহায্যে, সাহসিকতা ও সংবেদনশীলতার মধ্যে দিয়ে সে জানিয়ে দিয়েছে নারী বা মেয়ে হয়ে জন্ম নেওয়া কোনো অপরাধ নয়, বরং তার অধিকার তাকে প্রতিষ্ঠিত করার এক মহৎ উদ্দেশ্য। সঙ্গীতার সাহসিকতার গল্প আজ শুধুমাত্র তার নয়, বরং সমাজে প্রত্যেক মেয়ের জয়গান হয়ে উঠেছে। কত দূর বলা যায়, আমাদের শুধু মোমবাতি হাতে নীরব থাকার দায়। চিৎকার কর্মে দেখি কত দূর বলা যায়, আমাদের শুধু ভোলা ভোলার এগিয়ে চলার দায়। চিৎকার কর্মে দেখি কত দূর বলা যায়। জন্মের আগে মৃত্যু দিয়েছি, জন্মের পরে ভয়। সকালে বিকালে শরীর আগলে লুকিয়ে বাঁচতে হয়। জন্মের আগে মৃত্যু দিয়েছি, জন্মের পরে ভয়। সকালে বিকালে শরীর আগলে লুকিয়ে বাঁচতে হয়। যদি ভুলচুক হয় কোনোভাবে অসাবধানের বসে, 2 বছরেই ধর্ষিতা তুই, তোরই কিন্তু দোষে। চিৎকার করবে দেখি কত দূর বলা যায়, আমাদের শুধু মোমবাতি হাতে নীরব থাকার দায়। চিৎকার করবে কত দূর বলা যায়, আমাদের শুধু ভোজা ভাঙার এগিয়ে চলার দায়।
আমাদের শুধু ধ্বজা ভাঙা রথে এগিয়ে চলার দায় চিৎকার করবে দেখি কতদূর বলা যায় আমাদের শুধু ধ্বজা ভাঙা রথে এগিয়ে চলার দায় শেষ হলো আমাদের আজকের পুতুল নাটক। সকলকে অসংখ্য ধন্যবাদ। এই যে ব্ল্যাঙ্ক যাচ্ছে এটা কি আমি বলেছিলাম প্রোগ্রাম এই যে তাহলে আমি এখানে ব্রেক চালাতে পারতাম আমার ব্রেকটা চলতো 5 মিনিট 7 মিনিটে তার মধ্যে হয়ে যেত ও হ্যাঁ লক্ষ্মী ইয়ে আনেন না আমার হ্যাঁ একদম আমার দুটো গাড়ি
কি বললো? ঠিক আছে, তবে কালকে দিয়ে দেবো। আরে ওই ইয়ে তোমার হচ্ছে টিভির ওটা কি আজকে থেকে চালাবো? কি ধীরে করে মারবে নাকি? আজ ও তো লাগে নে দাম পাগলা এবার মঞ্চে পরিবেশন করতে আসছেন ছৌ নাচের টিম। মঞ্চে এবার ছৌ নাচ পরিবেশন হবে। ছৌ নাচের শিল্পীদের অনুরোধ করছি মঞ্চে চলে আসবেন। ছৌ নাচের শিল্পীদের অনুরোধ করছি মঞ্চে চলে আসবেন। আপনারা আবার দেখবেন ছৌ নাচের একটা সুন্দর যাত্রাপালা। শুরু হচ্ছে চিত্তাকর্ষক একটি অনুষ্ঠান, ভীষণ ভালো লাগার অনুষ্ঠান। ভারত সরকারের তথ্য সংস্কৃতি বিভাগ আয়োজিত পুরুলিয়ার বিখ্যাত ছৌ নাচ, ওয়ার্ল্ড হেরিটেজে ইউনেস্কোর স্থান পাওয়া সেই ছৌ নাচ আমাদের এই মঞ্চে পরিবেশিত হবে। নগেন্দ্রনাথ গড়াই ছৌ নৃত্য পার্টি
পুরুলিয়া, তাদের নগেন্দ্রবাবুকে অনুরোধ করব, যিনি এই পার্টি পরিচালনা করেন, নগেন্দ্রনাথ গড়াই, তার নামেই এই পার্টিটা বহুদিন ধরে তিনি এই ছৌ নাচ রাজ্য এবং রাজ্যের বাইরে বহু জায়গায় প্রদর্শন করে থাকেন। অনেক শিল্পী নিয়ে তিনি এই কাজটি করে থাকেন, দিনের পর দিন করে যাচ্ছেন। তাকে সুন্দরবন মেলা কমিটি, মুক্তি আয়োজিত সুন্দরবন মেলা কমিটির পক্ষ থেকে বরণ করে নেওয়া হচ্ছে। বরণ করে নিচ্ছেন শ্রীমতী রেখা দত্ত, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা, মসলনপুর ভূদেব স্মৃতি বালিকা বিদ্যালয়, উত্তর 24 পরগনা। আমি নগেন্দ্র ভাইকে সামনে আসতে অনুরোধ করব। একটু মাঝে মাঝে আসুন, মাঝে আসুন। আপনি ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন নগেন্দা, আবারও আপনাকে দেখতে চাই। ভলেন্টিয়ার যারা আছো সামনে আসবে তো বসে থাকার জন্য। এই ভলেন্টিয়ার, কোনো ফাংশনে কিছু নেই, উনি নিয়ে দেবেন, তোমরা বসে থাকবে কেন? থাকো ওখানে, দাঁড়িয়ে আছে দেখো। আরে টুপিটা দাও, একটা সুন্দরবনের ম্যানগ্রোভের টুপি ওনাকে পরে দেওয়া হচ্ছে, ওই টুপিটা খুলে দেন, আগের টুপিটা। নরেন্দ্র, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো করে দেখান। এরপরে রয়েছে, ভালো থাকবেন নগেন্দা, আপনি বেঁচে থাকুন, আমাদের একটু মনোরঞ্জন করে চলুন। আমরা এরপরে দেখব বেতার শিল্পী শাহাবুদ্দিন বেতার, সঙ্গীত শিল্পী। তার গান তিনি নজরুল একাডেমি থেকে শুরু করে বিভিন্ন যে সঙ্গীত একাডেমি আছে রাজ্যের, তার পুরস্কার পেয়েছেন। অসাধারণ গানের গলা, ছাত্র অবস্থা থেকে গান করতেন, সারা রাজ্যের বাইরেও একজন পরিচিত নাম। সেই শাহাবুদ্দিন বেতার চলে এসছেন, তারপরেই তার কণ্ঠ থেকে আমরা গান শুনে নেব। এখন ছৌ নাচ, নগেন্দ্রনাথ গড়াই ছৌ নৃত্য পার্টি পরিবেশিত মহিষাসুর মর্দিনী। আমাদের দারুণ একটি মনজ্ঞ অনুষ্ঠান, আপনারা প্রত্যেকেই দেখুন। ছৌ নাচ একটা প্লাটিনাম জুবিলিতে একবার হয়, 100 ইয়ার্সে একবার হয়, শতাব্দীতে অনুষ্ঠানে নিয়ে আসা হয়, কিন্তু আমরা প্রতি বছর ছৌ নাচ আনছি এলাকার মানুষের মনোরঞ্জনের জন্য। পরিবার নিয়ে সপরিবারে এই ছৌ নাচ দেখবেন। আসুন, ছৌ নাচ দেখুন।